আচ্ছা, তাহলে দেখো এর আগের দিন আমরা রিফ্র্যাকশনটা স্টার্ট করেছিলাম। মেনলি আমরা যেটা করেছিলাম আগের দিন যে লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম এ গেলে কিরকম বেঁকে যায়, তারপরে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে গেলে কিরকম বেঁকে যায়, নর্মাল থেকে কাছে চলে আসা, নর্মাল থেকে দূরে সরে যাওয়া, এগুলোই আমরা মেনলি করেছিলাম। এবার এই রিফ্র্যাকশন কিন্তু একটু রিফ্লেকশনের থেকে একটু ফটোমটো মানে হার্ড আছে। আর লাস্ট আমাদের টপিক ছিল মনে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে, মানে নর্মালি যদি পড়ে তাহলে কোনো রিফ্র্যাকশন হয় না, সোজাভাবেই বেরিয়ে যায়, খালি লাইটের স্পিডটা চেঞ্জ হয়। লাইট গুলো, হ্যাঁ, ওয়েভলেন্থ গুলো ছোট হয়ে যায়, কাছে চলে আসে। তাহলে এবার আজকে আমরা পড়বো এফেক্টস অফ রিফ্র্যাকশন অফ লাইট। এখানে কিছু এফেক্টস লেখা আছে যে স্টিক or a pencil held obliquely and partially immersed in water appears to be bent at water. তারপরে অবজেক্ট প্লেসড আন্ডার ওয়াটার অ্যাপিয়ার্স টু বি রেজড, মানে হচ্ছে জলের নিচে কোনো অবজেক্টকে রাখলে মনে হবে যেন ওটা উপরে উঠে এসছে। তারপরে একটা সুইমিং পুলকে দেখলে সুইমিং পুলের অ্যাকচুয়াল ডেপথ যেটা তার থেকে কম ডিপ লাগে দেখতে। তারপরে হচ্ছে আহ কোনো প্রিন্টেড লেটারের বা মানে কোনো প্রিন্টেড লেটারের উপরে যদি আমরা কোনো একটা থিক গ্লাস স্ল্যাব রাখি, তাহলে মনে হয় যেন প্রিন্টেড লেটার গুলো রেইজড মানে উপরে উঠে এসছে, একটু বড় বড় দেখায়। তারপরে হচ্ছে যে একটা লেমনকে গ্লাসের ইয়ে তোমার গ্লাস টাম্বলার মানে মানে গ্লাসের একটা মানে কাঁচের একটা জিনিসের মধ্যে রাখলে ওটাকে একটু বড় সাইজের দেখায়, এগুলো সব বেন্ডিং অফ লাইট হওয়ার জন্য। তারপরে রাত্রেবেলা আমরা যখন স্টার্স দেখি তখন ওগুলো টুইঙ্কলিং করে। হ্যাঁ, এগুলো সব মানে রিফ্র্যাকশনের এফেক্ট। তো প্রথম যেটা এফেক্ট আমরা বললাম, স্টিক করে পেন্সিল হেল্ড অবলিকলি এন্ড পার্শিয়ালি ইমার্জড ইন ওয়াটার, এই যে 1 নাম্বারটা, সেটা এখানে ডিসকাশন করা আছে আর সেটার সাইন্টিফিক রিজনও দেওয়া আছে। তোমাদেরকে এই ছবিগুলোই আঁকাতে বলবো, বুঝলা? রিফ্র্যাকশন থেকে যা আসবে সব ছবি টবি আসবে। এবার দেখো, মনে করো এইটা হচ্ছে একটা, মনে করো এটা একটা মানে জল। এই জলের মধ্যে তুমি একটা এরকম একটা পেন্সিল বা একটা স্টিক এরকম করে ইমার্স করেছো। এবার মনে করো স্টিকের এই পয়েন্ট থেকে কিছু লাইটের রে বেরোচ্ছে। স্টিকের এই পয়েন্ট থেকে স্টিকের এই পয়েন্ট থেকে কিছু মনে করো লাইটের রে মনে করো বেরোচ্ছে এইদিকে, এরকম করে লাইটের রে এইদিকে বেরোচ্ছে। এইবার এইখানে আছে হচ্ছে ওয়াটার, জিনিসটা ভালো করে বুঝবা। স্টিকটা ঢোকানো আছে ওয়াটারের মধ্যে, আর স্টিকের বাইরে আছে হচ্ছে এয়ার। তাহলে লাইটটা ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তাই তো? যখন স্টিকের টিপ থেকে লাইটটা বেরোচ্ছে এরকম করে, তার মানে কি লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ওয়াটার থেকে এয়ারে। এবার ওয়াটারের এয়ারের রেসপেক্টে ওয়াটার হচ্ছে ডেন্সার মিডিয়াম, আর এয়ার হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে আমি যদি এখানে নর্মাল ড্র করি, আমি যদি এই লাইট গুলোর এই যেই জায়গাটায় তোমার ইয়ে হলো সেখানে যদি আমি নর্মাল ড্র করি, যেখান থেকে রিফ্লেকশন হওয়ার কথা সেই সারফেসের উপরে যদি আমি নর্মাল ড্র করি, তাহলে আমরা কি জানি যে অ্যাকচুয়াল পাথ তো এটা, এই যে অ্যাকচুয়াল পাথ তো এটা, তাই তো? কিন্তু ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাওয়ার সময় লাইট নর্মাল থেকে দূরে সরে যায়, একই না? লাইট নর্মাল থেকে, এক সেকেন্ড, লাইট নর্মাল থেকে দেখো দূরে সরে গেল, এই লাইটটাও বেঁকে যাবে। এই লাইটেরও অ্যাকচুয়াল পাথ হচ্ছে এইটা, এই লাইটের অ্যাকচুয়াল পাথ ছিল এইটা, কিন্তু কি একটু কি হয়ে যাবে, দূরে সরে যাবে, নর্মাল থেকে একটু কি হয়ে যাবে, দূরে সরে যাবে। ভালো কথা, দূরে সরে গেল। এইবার যদি তুমি এইখানে তোমার চোখটাকে রাখো, মনে করো এইখানে যদি চোখ রাখি, তাহলে আমাদের চোখ লাইটের এই বেন্ডিং পাথটাকে তো ফলো করতে পারবে না।
লাইট, আমাদের চোখ লাইটটাকে এরকম সোজা ভাবেই দেখবে, এইখান থেকেই দেখবে, বুঝা গেল? আমাদের চোখ লাইটকে মনে হবে যেন এই পয়েন্টটা থেকে লাইটটা বেরোচ্ছে, এইখান থেকে। তার মানে কি, মনে হবে যেন স্টিকের টিপটা এইখানটাতে আছে। এবার বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হয়ে গেল, স্টিকের অ্যাকচুয়াল টিপটা অনেক নিচে কিন্তু মনে হচ্ছে একটু উপরে। জিনিসটা বুঝলা তো ব্যাপারটা? আরেকবার রিপিট করব। তোমাকে খালি একটু নর্মাল ড্র করে ঠিকঠাক করে ভাবতে হবে। কিছুই নাই এটার মধ্যে, সবগুলোই একই কেস, সবগুলোই একই কেস। দেখো, যদি মনে করো এখান থেকে, এই যে মনে করো লাইট, এই স্টিকের টিপ থেকে মনে করো লাইট বেরোচ্ছে, এই দিকে যাচ্ছে লাইট, তার মানে ওয়াটার থেকে এয়ারের দিকে যাচ্ছে। দেখো, ওয়াটার থেকে এয়ারের দিকে লাইটটা যাচ্ছে। তাহলে যেই পয়েন্টে ইনসিডেন্ট হলো ওখানে নর্মাল আমি যদি ড্র করি, ভাবো এখানে যদি আমি একটা নর্মাল ড্র করি, এখানে একটা নর্মাল ড্র করলাম, এখানেও একটা নর্মাল ড্র করলাম, তাহলে নর্মাল থেকে লাইট যখন, মানে ডেন্সার থেকে যখন রেয়ারে যায়, নর্মাল থেকে লাইটটা দূরে সরে যায়, হ্যাঁ কি না? তাহলে তোমাকে একটু নর্মাল থেকে দূরে করে ড্র করতে হবে। নর্মাল থেকে দূরে সরে গেল, এখানেও নর্মাল থেকে কি হয়ে গেল, দূরে সরে গেল। এবার সেই অনুযায়ী তুমি চোখটা ড্র করলা এখানে, তবে এখানে তুমি চোখটা ড্র করে দিলে এখানে। এইবার তোমাকে এমন ভাবে লাইটটা আঁকাতে হবে এখানে, যে এই যে লাইটটা যেটা তোমার রিফ্র্যাক্ট হলো, সেইটাকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে এইখানে, করে দুটো পয়েন্টে আসুক। এই পয়েন্ট দুটোকে একটা জায়গায় লাগিয়ে দিতে হবে, এই জায়গাটায় লাগিয়ে দিতে হবে। তাহলে আমাদের চোখ ভাববে কি, অ্যাকচুয়ালি লাইটটা বেরোচ্ছে এই পয়েন্ট থেকে, মানে স্টিকের টিপটা আছে এই পয়েন্টটাতে। যা গেল ব্যাপারটা, এবার তো পারবা তো এই ছবিটা আঁকাতে? খালি ওটা মনে রাখবা যে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী নর্মাল থেকে দূরে সরা, বা রেয়ার থেকে যদি ডেন্সারে আসে তাহলে নর্মালের কাছে নিয়ে আসবা। মোট কথা হচ্ছে এইটা। কি তা এবার পারবা তো? স্টিল কোনো কনফিউশন থাকলে বলো। পারবা তো সহজেই? তাহলে দেখো এখানে, এখানে ওই ছবিটাই ড্র করেছে এবিসিডি দিয়ে। দেখো, এই যে এইদিকে আসলো, এই যে ও পয়েন্ট থেকে বেরোচ্ছে লাইট, এই যে ও পয়েন্ট থেকে লাইট বেরোচ্ছে, বেরোয় নর্মালটা ইমাজিন করে এখানে আছে, এখানে একটা নর্মাল, এখানে একটা নর্মাল, দেখো নর্মাল থেকে দূরে সরিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? নর্মাল থেকে দূরে সরিয়ে দিয়েছে। এবার দেখো, এই দুটো লাইটকেই পিছন দিকে এক্সটেন্ড করেছে, এই যে এইখানে এক্সটেন্ড করেছে। কোন পয়েন্টে মিললো? আই পয়েন্টে মিললো। তার মানে মনে হবে যেন স্টিকটা ও পয়েন্ট থেকে না, আই পয়েন্ট থেকে মনে মনে হবে যেন স্টিকটার মাথাটা মনে হবে আই পয়েন্টে আছে, দেখে গেছে। যেটা বইতে আছে ওটাই ড্র করলাম না। খালি এবিসিডি দিয়ে তোমাকে এক্সপ্লেন করে নিতে হবে, একটু দেখে নিতে হবে। তাহলে এই এক নাম্বারটা, ওয়ানের এই নাম্বারটা হয়ে গেল। তারপরে চলে আসো হচ্ছে এই একই রিজন যেই কারণে পেন্সিলকেও যদি আমরা পার্শিয়ালি ইমার্জ করি, পার্শিয়ালি মানে অল্প একটু পেন্সিলের মাথাটা ঢুকাই, তাহলে মনে হবে যেন পেন্সিল বেন্ট অ্যাট দা ওয়াটার সারফেস, ওয়াটারের কাছে চলে এসছে, ওয়াটারের কাছে চলে এসছে। ছবিটা দেখো, দেখো অ্যাকচুয়ালি পেন্সিলটার ইয়েটা ছিল, এই যে লাইটটা ছিল এইভাবে ছিল। অ্যাকচুয়ালি পেন্সিলটা কিন্তু এরকম আছে জলের নিচে, বুঝলা? কিন্তু বেঁকে যাওয়াতে জলের সারফেসের একটু কাছে, উপরে উঠে যাওয়া মানে কি সারফেসের কাছে চলে আসলো কিনা, ওটাই বলছি। এই যে এখানেও দেখো বাচ্চাটার এই ছবিটা দেখো, স্টিক ইমার্জ করেছে, ওটাকেও মনে হচ্ছে যেন উপরে উঠে এসছে। An object placed under water appears to be raised, মনে করো এই যে এই ছবিটা ভাবো, এটা এই একই কারণ, সব এগুলো খুব ইজি। মনে করো এরকম একটা বিকার রেখেছো, এই বিকারের মধ্যে কোনো একটা অবজেক্ট আছে, বিকারের মধ্যে একটা অবজেক্ট আছে। এবার এই বিকারের মধ্যে তুমি জল ঢেলে দিলা,
বিকারের মধ্যে তুমি জল ঢেলে দিলা। তাহলে মনে করো এই অবজেক্ট থেকে এরকম লাইট ইনসিডেন্ট হচ্ছে, মনে করো এখানে ইনসিডেন্ট হচ্ছে, কোনো একটা পয়েন্ট থেকে দেখাচ্ছি। এইখানে একটা লাইট ইনসিডেন্ট হলো, এরকম একটা লাইট ইনসিডেন্ট হলো। তাহলে তুমি আগে নর্মাল ড্র করো বা নর্মাল ইমাজিন করো, ভাবো এখানে একটা নর্মাল আছে, এখানে একটা নর্মাল আছে, হ্যাঁ কি না? তাহলে তোমাকে ওয়াটার থেকে লাইট কোথা থেকে কোথায় যাচ্ছে, অবজেক্টটা ওয়াটারের ভিতরে আছে, তার মানে ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, তার মানে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে। তাহলে তোমাকে নর্মাল থেকে দূরে সরাতে হবে লাইটটাকে, হ্যাঁ কি না? এই যে এরকম একটু দূরে সরিয়ে দিলাম, এরকম একটু দূরে সরিয়ে দিলাম। এবার যেই জায়গাটাতে লাইটটা যাচ্ছে তুমি ওই জায়গাটাতে একটা চোখ ড্র করে দাও মোটামুটি এই সব জায়গায়। এইবার তোমাকে কি করতে হবে, কিছুই না, এই যে লাইটটা বেঁকে গেল, এই বেঁকে যাওয়া লাইটটাকে পিছনে এক্সটেন্ড করতে হবে। বুঝলা তো? বেঁকে যাওয়া লাইটটাকে পিছন দিকে এক্সটেন্ড করো, যেই পয়েন্টটাতে তোমার মিট করলো ওইখানে তুমি আবার অবজেক্টটা, ভার্চুয়াল ইমেজটা এখানে ড্র করে দাও। তার মানে অবজেক্টটা অ্যাকচুয়ালি আছে নিচে, কিন্তু জলের উপর থেকে দেখলে মনে হবে অবজেক্টটা উপরে উঠে এসছে। এবার বুঝলো তো ব্যাপারটা? কি পারবা তো? একই ব্যাপার সব এগুলা, যে পয়েন্ট থেকে দুটো লাইট বের করবা, যেই সারফেসের যেই জায়গাটাতে মানে আসলো সেখানে নর্মাল ইমেজিন করবা। তারপরে দেখবা যে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম, না রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, সেই অনুযায়ী নর্মাল থেকে দূরে সরাবা, কাছে নিয়ে আসবা। এখানে যেরকম দূরে সরালাম, নর্মাল থেকে দূরে সরালাম, দেখো অ্যাকচুয়ালি লাইটের পাথটা ছিল এটা। এই যে যদি এটাকে পিছন দিকে এক্সটেন্ড করি, অ্যাকচুয়ালি লাইটের পাথটা এটা, কিন্তু এরকম না করে নর্মাল থেকে কি করলাম, দূরে সরাই দিলাম। সেই অনুযায়ী এখানে একটা চোখ ড্র করে দিবা। আর এই যে লাইট গুলো বেঁকে যাওয়া লাইট গুলোকে পিছন দিকে ওয়াটারের মধ্যে এক্সটেন্ড করে যেখানে পয়েন্ট মিট হলো ওখানে আবার অবজেক্টটা ড্র করে দিলাম। তাহলে দেখো অবজেক্ট উপরে উঠে এসছে। এগুলো সব একই জিনিস। তাই এটাই তোমাকে ABCD দিয়ে এখান থেকে পড়ে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার 2 নাম্বার, যে অবজেক্ট প্লেসড আন্ডার ওয়াটার অ্যাপিয়ার্স টু বি রেইজড। মানে কোনো অবজেক্টকে জলের নিচে রাখলে মনে হয়, অ্যাপিয়ার্স মানে কি মনে হয়, টু বি রেইজড, রেইজড মানে কি উঠে এসছে। তারপরে দেখে নিই হচ্ছে এই একই কারণে আর একটা, মনে করো অন্য কোনো কোয়েশ্চেন দিল, অবজেক্ট না দিয়ে তোমাকে ওখানে পয়েন্ট দিয়ে দিল, পয়েন্ট। তাহলে ওই একই জিনিস তোমাকে ছবি আঁকাতে বললো, তুমি ছবি আঁকিয়ে দিলা। আচ্ছা, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা স্যার, এবার তোমাকে বললো ওয়াটার না নিয়ে, হ্যাঁ, যদি ওয়াটারের বদলে কেরোসিন আর তার টার্পেন্টাইন অয়েল দিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করতাম, তাহলেও কি মানে একই রকমের রেজাল্ট পেতাম? মানে একই রকমের উঠে আসাটা কি একই রকমের হতো? নিশ্চয়ই না, কারণ কেরোসিনের ডেনসিটি, টার্পিন তেলের ডেনসিটি ওয়াটারের থেকে বেশি, অপটিক্যাল ডেনসিটি আর কি। তো সেই জন্য ওখানে আরো বেশি উঠে আসবে। জলে যতটা না উঠে আসবে, কেরোসিন তেল আর টার্বিন তেলে কি আরো বেশি উঠে আসবে, কারণ যত বেশি ডেন্স হবে তত বেশি রিফ্র্যাকশন হবে। দেখো এখানে লেখা আছে, দেন দ্য বেন্ডিং অফ স্টিক অর রেইজিং অফ কয়েন উইল অ্যাপিয়ার টু টেক প্লেস বাই ডিফারেন্ট অ্যামাউন্টস দেন দ্যাট ইন ওয়াটার। কারণ কি, ওদের লাইটের রিফ্র্যাকশনটাও ডিফারেন্ট হবে, কারণ ওদের ডেনসিটি আলাদা। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। তারপরে হচ্ছে একটা সুইমিং পুল, সুইমিং পুলের সারফেসটা মনে হয় যেন কম ডিপ, সুইমিং পুলের সারফেসটা মনে হয় যেন কম ডিপ। এইটা অ্যাপিয়ার্স টু বি লেস ডিপ দ্যাট ইন অ্যাকচুয়ালি। সেই জন্য সুইমিং পুলে সাঁতার কাটার সময় ওপর থেকে দেখে খালি ঝাঁপ দিয়ে দিবা না, ওপর থেকে দেখে মনে হবে যেন কম ডিপ, তাহলে ধাপ দিলে ঢোক করে ঢুকে গেলা, এদিকে সাঁতার কাটতে পারো না। তো মনে করো এটা হচ্ছে একটা সুইমিং পুল, এইটা হচ্ছে সুইমিং পুলের লোয়ার সারফেস,
সুইমিং পুলের লোয়ার সারফেস। এবার এই সুইমিং পুলে মনে করো ওয়াটার এরকম ফিল্ড আছে, জল আছে এখানে। তো মনে করো কোনো একটা পয়েন্ট থেকে তুমি দুটা লাইটকে বের করো, এরকম একটা লাইটকে বের করলাম, এরকম একটা লাইটকে বের করলাম। তাহলে ভিতরে আছে ওয়াটার, তাহলে লাইট ওয়াটার থেকে মানে ডেন্সার মিডিয়াম থেকে এয়ার মানে রেয়ারার মিডিয়ামে যাচ্ছে, তাই তো? গেল। এইবার তুমি এখানে একটা নর্মাল ইমেজিন করো, ভাবো এটা একটা নর্মাল, এটা একটা নর্মাল। তাহলে নর্মাল থেকে লাইটটাকে তোমাকে দূরে সরাতে হবে, ইয়েস অর নো? নর্মাল থেকে লাইটটাকে তোমাকে দূরে সরাতে হবে, দূরে সরালা। এইবার যদি আমরা এই সব জায়গায় কোথাও চোখ রাখি, ধরে নাও এখানে আমাদের চোখ, তো এখানে মনে করো চোখ আছে, চোখটাকে আরো বড় করে ড্র করতে হতো, যাই হোক। তো অ্যাকচুয়ালি কি হবে যে আমাদের চোখ তো লাইটের বেন্ডিংটাকে ফলো করতে পারে না, তোমাকে কি করতে হবে, বেন্ড হয়ে যাওয়া লাইট গুলোকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে, হ্যাঁ কি না? তাহলে পিছন দিকে এক্সটেন্ড করলাম মানে ওয়াটারের ভিতরে এক্সটেন্ড করলাম, তাহলে যেই পয়েন্টে মিট করলো মনে হবে যেন পুলের সারফেসটা এখানে। অ্যাকচুয়ালি দেখা গেল পুলের সারফেস হচ্ছে 6 ফুট, বুঝা গেল? কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে পুলের সারফেসটা 2 ফুট। দিলা তুমি ঝাঁপ, বুঝলা তো? তাহলে এইটা ওই একই, সব একই। তোমাকে নর্মাল থেকে একটু দূরে সরিয়ে দিলাম। অ্যাকচুয়াল পাথটা ছিল এটা, এই যে দেখো, অ্যাকচুয়াল পাথটা ছিল এটা, ওখান থেকে দূরে সরিয়ে দিলাম। অ্যাকচুয়াল পাথ ছিল হচ্ছে তোমার এটা, কিন্তু তার থেকে কি করলাম, দূরে সরিয়ে দিলাম। আচ্ছা, যদি তোমাকে এবার বলে যে তুমি মনে করো পুলের নিচে আছো, এবার পুলের পাশে কোনো একজন লোক দাঁড়িয়ে আছে, তাহলে তাকে দেখতে কাছে লাগবে না দূরে লাগবে? যদি এয়ার থেকে ওয়াটারে দেখি তাহলে যদি কাছে লাগে, তাহলে ওয়াটার থেকে এয়ারে যদি দেখি তাহলে কিন্তু দূরে লাগবে। ওরকম কোয়েশ্চেন কিন্তু দিল যে তুমি পুলের নিচে আছো, নিচ থেকে কোনো একটা পাখিকে দেখছো, আকাশ দিয়ে স্কাই দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। এবার বললো যে পাখিটার ওয়াটার থেকে পাখির ডিস্টেন্স যতটা, তুমি পুল থেকে যখন দেখবা তখন অ্যাকচুয়ালি অতটাই দেখবা নাকি দূরে দেখবা না কাছে দেখবা? দূরে দেখবা কিন্তু, কারণ ওখানে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে লাইট। তাহলে এটাও হয়ে গেল। এই একই ছবি আমি ড্র করলাম, ABCD দিয়ে তোমরা পড়বা। তারপরে এই জন্য দেখো এখানে একটা জিনিস লেখা আছে, আহ মানে মোটামুটি এতটা তোমাকে পড়তেই হচ্ছে। মেইন জিনিস হচ্ছে when we look into a pool of water we do not see actual bottom of the pool, we see a virtual image of the bottom of the pool which is formed by the refraction of light coming from the pool water into the air। সেই জন্য এখানে দেখো লেখা আছে we should be careful while entering a swimming pool because the water in it will be deeper than it appears to be। আমাদেরকে কেয়ারফুল থাকা উচিত। তারপরে চলে আসো, এই একই রিফ্রাকশন অফ লাইটের জন্য এই যে দেখো কোনো গ্লাস স্ল্যাব, কাচের কোনো একটা টুকরা নিচে রাখা, ও আচ্ছা সরি, কোনো গ্লাস স্ল্যাবকে গ্লাস স্ল্যাব যতটা ঠিক তার থেকে কম ঠিক লাগে দেখতে, বোঝা গেল ব্যাপারটা? জিনিসটা এইভাবে বোঝো, মনে করো এটা একটা গ্লাস স্ল্যাব, মনে করো এটা একটা গ্লাসের একটা টুকরা। এবার এটার থিকনেস এতটা, ধরো না এটার থিকনেস আমি বললাম 5 সেন্টিমিটার। এইবার মনে করো এখান থেকে লাইট বেরোচ্ছে, এখান থেকে লাইট মনে করো বেরোচ্ছে, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, গ্লাস থেকে এয়ারে যাচ্ছে। গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম, এয়ার হচ্ছে রেয়ারার মিডিয়াম। তাহলে তুমি ইমেজিন করো এখানে নর্মাল ড্র করা আছে,
এখানে মনে করো নর্মাল ড্র করলাম। তাহলে নর্মাল থেকে কি করতে হবে তোমাকে? দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, ইয়েস অর নো? নর্মাল থেকে তোমাকে দূরে সরাতে হবে লাইট গুলোকে। তারপরে কিছুই না, যেই বেঁকে যাওয়া লাইটকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে। পিছন দিকে কি করতে হবে? এক্সটেন্ড করতে হবে। তাহলে যেই পয়েন্টে মিট হলো, তুমি যদি এখানে তোমার চোখটাকে রাখো, তাহলে মনে হবে যেন গ্লাসের লোয়ার সারফেসটা অ্যাকচুয়ালি এইখানে। তাহলে অ্যাকচুয়াল গ্লাসটা মনে করো 5 সেন্টিমিটার ঠিক, কিন্তু দেখে হয়তো মনে হচ্ছে 2 সেন্টিমিটার ঠিক। কি পারবা তো? ওই সুইমিং পুলের মতনই তো, একই ব্যাপার। তারপরে চলে আসো, মনে করো কোনো একটা গ্লাস স্ল্যাবের নিচে কোনো ইঙ্ক মার্ক আছে, বা কোনো রাইটিং আছে, কোনো পেপারের উপরে কিছু লেখা আছে, তার উপরে তুমি একটা গ্লাস স্ল্যাব রেখেছো। তাহলে মনে হবে যেন ওটা কাছে চলে এসছে, মাচ নিয়ারার দ্যান ইট অ্যাকচুয়ালি ইজ। এগুলো কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন, তোমাকে কিন্তু এগুলোর থেকে কোয়েশ্চেন দেবে। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট আর একটা করে দাও। এই চ্যাপ্টারের একটা কোয়েশ্চেনও এমন নেই যেটা আমাকে করাতে হবে, সব নিজেরাই পারবা। আমি দুই একটা করা দেখিয়ে দিচ্ছি, তুমি খালি দেখো। ইফ এ লাইট গোস ফ্রম রেয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম, will it bend towards normal or away from normal? রেয়ারার থেকে ডেন্সার হলে টুয়ার্ডস দা নর্মাল। তাহলে এগুলা তো পড়লেই পারবা রে বাবা। এগুলা আমি আর পড়াবো না কিন্তু, হ্যাঁ। এগুলো সব আমি দেখলাম, এই পার্টে যতগুলো কোয়েশ্চেন আছে একটাও নিউমেরিক্যাল নেই, সবগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন, সবগুলো বই থেকে হয়ে যাবে কিন্তু। তাই এগুলো আমি একটাও করাবো না। আর করাতে এগুলো প্রচুর টাইম লাগবে, পরের দিন আমি সবার কপিতে দেখতে চাই এই কপি, ইয়েগুলো, কোয়েশ্চেন অ্যান্সার গুলো লেখা আছে। আজকের এই যে মানে এই পার্টের এমসিকিউ, এই যে এই পার্টের এমসিকিউ, আর আজকে যে পার্টটা করাচ্ছি সেই পার্টের এমসিকিউ, এইগুলো সব করে রাখবে, দেরি করবে না কিন্তু, আমি কিন্তু চেক করব। 17 আজকে, হ্যাঁ, আজকে 17 তারিখ। এবার চলে আসা হচ্ছে ল অফ রিফ্র্যাকশন অফ লাইট। ল অফ রিফ্র্যাকশনেরও দুটা ল আছে। সব 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 কোনোটা ছাড়বে না কিন্তু, যেটা পারবে না শুধু সেটা ছাড়তে পারো, বুঝতে পারছো না সেটা আমি করিয়ে দেবো। তাহলে এবার এখানে 1 নাম্বারটা দেখো, ল অফ রিফ্র্যাকশন অফ লাইট। এটারও দুটা ল আছে, যেরকম রিফ্লেকশন অফ লাইটের দুটা ল ছিল, রিফ্র্যাকশনেরও দুটো ল আছে। 1 নাম্বার লটা রিফ্লেকশনের মতনই, সেম টু সেম। রিফ্লেকশনের 1 নাম্বার ল আর রিফ্র্যাকশনের 1 নাম্বার ল সেম। কি বলেছে? ওই যে দা ইনসিডেন্ট রে, the refracted ray and the normal at the point of incidence all lie in the same plane। আর এটা আমি পেন দিয়েও বুঝিয়েছিলাম, যে মনে করো এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এবার এটা মনে করো রিফ্র্যাক্টেড রে। মনে করো একটু বেঁকিয়ে দিয়েছি, দেখো, একদম এরকম রাখিনি, একটু কি করলাম, বেঁকিয়ে দিলাম। এবার এইখানে তুমি মনে করো নর্মাল রেখেছো, এখানে তুমি মনে করো নর্মাল রেখেছো, বুঝা গেল? তো বলেছে যে এই তিনটা জিনিসই একই প্লেনে আছে, বুঝা গেল? একই প্লেনে আছে, প্লেনটা হচ্ছে এটা, এই সারফেসটা, এটা এরকম হবে না, এরকম হবে না, বুঝা গেল? তাহলে তো অন্য প্লেনে চলে গেল। এটা কি বলেছে, তিনটাই কি থাকবে, যদি এখানে একটা পেপার রাখো তাহলে পেপারের সাথে তিনটাই লেগে থাকবে। পেপারটা হচ্ছে ওই প্লেনটা, বুঝা গেল? মনে করো আমার বডিটা হচ্ছে ওই প্লেনটা, দেখো তিনটাই একই প্লেনে আছে। এখানে আমি দে অল লাই ইন দ্য সেম প্লেন, কথাটার মানেই অনেকে বুঝতে পারে না।
একই প্লেন মানে একই সারফেসে আছে, এরকম বেঁকে যাওয়া না, এরকম বেঁকে যাওয়া না, এরকম ভাবেই বেঁকবে, এমন ভাবে থাকবে যাতে তিনটা সেম প্লেনে থাকে। তারপরে চলে আসো হচ্ছে, এইবার চলে আসো রিফ্লেকশনের সেকেন্ড ল কি ছিল, যে তোমার ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাই তো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা ছিল ল অফ রিফ্লেকশনের সেকেন্ড ল। কিন্তু রিফ্র্যাকশনের সেকেন্ড ল ওটা না, এখান থেকে অনেক আলাদা। রিফ্র্যাকশনে তো দেখো, যদি তোমার এয়ার থেকে যদি গ্লাসে ঢোকে, তাহলে তো যত অ্যাঙ্গেলে তোমার ইনসিডেন্ট হচ্ছে নর্মালের কাছে চলে আসছে তো, হ্যাঁ কি না বলো তো? নর্মালের কাছে চলে আসলে কি অ্যাঙ্গেলটা তো আই এর থেকে ছোট হয়ে যাবে, তো ওটা কোনোদিনও কি ইকুয়াল হবে? হবে না। তো এখানে তোমাকে করতে হবে কি, তোমাকে এটা মনে রাখতে হবে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা হচ্ছে তোমার রিফ্র্যাকশনের সেকেন্ড ল। তোমরা ট্রিগোনোমেট্রি তোমাদের আছে? হ্যাঁ। তাহলে ট্রিগোনোমেট্রিতে তোমরা সাইন কস ট্যান কট ওগুলো তো মোটামুটি একটু জানো, এখনো শুরু হয়নি, হবে। তো সাইন মানে কিছুই না, মনে করো যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে তোমার হাইট বাই বেস কে সাইন বল, বুঝলা তো? হাইট বাই বেস কে সাইন বল। না, ভুল বললাম, হাইট বাই হাইপোটেনিয়াস কে সাইন বলে, বেস বাই হাইপোটেনিয়াস কে কস বলে, আর হাইট বাই বেস কে ট্যান বলে। এনিওয়ে মানে কিছুই না, সাইন কস ট্যান কট হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আলাদা আলাদা সাইড গুলোর রেশিও, আর সেটা বের করা যায়, ইজিলি বের করা যায়। মানে তো তোমাকে আমি যদি বলি যে সাইন, এটার মানেটা বুঝিয়ে দাও স্যার, তো মনে করো আমি তোমাকে বললাম এটা হচ্ছে একটা রিফ্র্যাক্টিং সারফেস, যেখানে এয়ার থেকে ওয়াটারের মধ্যে লাইট ঢুকছে। এখানে যদি আমি একটা নর্মাল ড্র করি, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, ইয়েস অর নো? তাহলে নর্মালের কাছে চলে আসবে, তার মানে এটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, তাই তো? তো তোমাকে এয়ারের রেসপেক্টে ওয়াটারে তুমি যদি সাইন আই এর ভ্যালু বের করো, ধরে নাও সাইন আই হচ্ছে 30 ডিগ্রি, বুঝলা? আর সাইন আর যদি বের করো, আর মানে হচ্ছে ধরে নাও আমি বললাম 20 ডিগ্রি, তাহলে সাইন আই মানে কত ডিগ্রি বললাম, বলো? 30 ডিগ্রি। তাহলে তোমাকে লিখতে হবে সাইন 30 বাই, আর মানে কত ডিগ্রি বললাম, 20, তাহলে তোমাকে লিখতে হবে সাইন 20 ডিগ্রি। এবার সাইন 30 ডিগ্রি আর সাইন 20 ডিগ্রির ভ্যালু তোমাকে একটা চার্ট দিয়ে দিবে পরীক্ষার সময়। কি বলছি, তোমাকে পরীক্ষার সময় একটা কি দিয়ে দেবে, চার্ট দিয়ে দিবে, যে সাইনের ভ্যালুর চার্ট এরকম দিয়ে দিবে, বুঝলা? এই চার্ট থেকে তোমাকে মানে সাইনের ভ্যালু গুলো বের করে নিতে হবে। আমি কত কত ডিগ্রি বললাম, 30 ডিগ্রি আর 20 ডিগ্রি, তাই তো? তাহলে এটা একটু মনে রাখো, সাইন 30 মানে এখন একটু মনে রাখো, আমাকে একটু পরে বলবা। সাইন 30-র ভ্যালু কত দেওয়া আছে, 0.5, তাই তো? আর সাইন 20, মনে রাখো এটা, আমি ভুলে যাবো কিন্তু। সাইন 20 ডিগ্রির ভ্যালু এখানে দেখো কত দেওয়া আছে, 0.34 অব্দি মনে রাখো, দুটা ডিজিট পর্যন্ত মনে রাখো। তো তোমাকে এরকম চার্ট দিলে তুমি বের করতে পারবে তো, চার্ট দেখে সাইন 30 আর সাইন 20-র ভ্যালুটা তুমি বের করে নিলাম। চার্ট তোমাকে পরীক্ষার সময় দিয়ে দিবে, না হলে কোয়েশ্চেনে লেখা থাকবে, বুঝলা? তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে সাইন 30-র ভ্যালু কত বললাম, কত ছিল, 0.5, আর সাইন 20-র ভ্যালু কত ছিল, 0.34। এবার এটাকে বের করবা। তো মনে করো 5 কে 50 লিখে দিই। এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয় 25, 2 দিয়ে এটাকে কাটলে হয় 17। তাহলে 25-কে 17 দিয়ে ডিভাইড করো, 1 যাবে, 17 না 8 আসবে, পয়েন্ট দিলাম, 0 আনলাম, কত দিয়ে যায় এবার, 6 দিয়ে তো বেশি হয়ে যাবে, 4 সাথে 28।
5 সাথে 35, 4 দিয়ে চলে যাবে 68। তাহলে এখানে 12 হলো, আবার পয়েন্ট দিয়ে 0 আনলাম। তাহলে এবার কত দিয়ে যাবে দেখো তো, 6 সাথে 42, 7 সাথে 49, 9, 7 দিয়ে চলে যাবে। 7 7 যা 49, 7 1 যা 7 প্লাস 4 11। তাহলে মোটামুটি হচ্ছে 1, হ্যাঁ কি না? তো মোটামুটি 2 ডিজিট পর্যন্ত বের করে ছেড়ে দিবা। হ্যাঁ, তাহলে কত আসলো যে 1.47। এটা হচ্ছে মানে যখনই, কি বললাম, যখনই হচ্ছে তোমার লাইট, যখনই লাইট এয়ার থেকে ওয়াটারে ঢুকবে, বুঝলা তো? সেই নদীর জলে এয়ার থেকে ওয়াটারে ঢুকুক, পুকুরের জলে ঢুকুক, তোমার গ্লাসের জলে ঢুকুক, সব সময় তখন ইনসিডেন্ট রের সাইন আর রিফ্র্যাক্টেড রের সাইনের রেশিও সব সময় কত হবে? 1.47 হবে, সব সময় হবে, ওটা কনস্ট্যান্ট। বুঝলে এবার ব্যাপারটা? এইটাই বলেছে যে খুব ইজি, কিন্তু আমি যতটা ইজি করে বোঝানো যায় ততটা ইজি করেই বললাম যে যে the ratio of sine of angle of incidence to the sine of angle of refraction is constant for a given pair of media. কোন কোন পেয়ার বললাম? ধরে নাও গিভেন পেয়ার, পেয়ার মানে কি জোড়া, তাই তো? কিসের পেয়ার? মিডিয়ার পেয়ার। একটা মিডিয়া কি বললো? এয়ার। একটা মিডিয়া কি বললো? ওয়াটার। বা একটা মিডিয়া বললো এয়ার, আর একটা মিডিয়া কি বললো? গ্লাস। তাহলে এটা একটা পেয়ার হলো, বুঝলা তো? এটা আর একটা পেয়ার হলো, এরকম করে মানে মানে এয়ার আর গ্লাসের তোমার হচ্ছে এই ল অফ রিফ্র্যাকশনে, মানে এই যে সাইন আই বাই সাইন আরটা যত হবে সব সময় তাই হবে। এয়ার থেকে ওয়াটারে যখন যাবে তখনও তাই, যেটা মানে বের করলাম সেটাই হবে সব সময়। তুমি আগে বলো এই সেকেন্ড লটা বুঝতে পারলা কিনা, আগে এটা বলো। এটা কি আর একবার বলতে হবে তন্ময়? বলো। তুমি, তোমাকে কিছুই না, তোমাকে একটা রিফ্র্যাকশন একটা কিছু অঙ্ক টঙ্ক দিল, তোমাকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল দেওয়া থাকলো, রিফ্র্যাকশন অ্যাঙ্গেল দেওয়া থাকলো, আর তোমাকে ওই চার্টটা দিয়ে দিল। তুমি উপরে লিখবা সাইন ইনসিডেন্স, বুঝলো তো? নিচে লিখবা সাইন রিফ্র্যাকশন, আর সাইনের ভ্যালু গুলো বার করবা ওই চার্ট দেখে, দিয়ে ওটাকে সলভ করে ভ্যালুটা দেবে, ডিভাইড করবে। এক্সামে দিয়ে দিবে, নাহলে কোশ্চেনের মধ্যে লেখা থাকবে। তাহলে দেখো এখানে যেমন এই যে তারপরে কি মার্ক করবা, যে এই যে স্যার এই যে সাইনের রেশিও যে বার করলাম, এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। কি বলে এটাকে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। তাহলে দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স সবসময় সেম হবে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে এন দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে? এন দিয়ে। ধীরে ধীরে বোঝো। মনে করো তাহলে দেখো তোমাকে বললো কি, এই যে দেখো তোমাকে বললো কি, যে একটা মিডিয়াম থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো, আর 24 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্র্যাকশন হলো। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হলো বললাম? ইনসিডেন্স হলো, তার মানে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই কি না? আর 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কি, 24 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হলো? রিফ্র্যাকশন হলো, তার মানে এটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে তোমাকে বললো এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতে। তাহলে উপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাইনটা নিবা, সাইন আই বাই সাইন আর। তাহলে উপরে কত লিখবো? সাইন আই মানে আই এর ভ্যালু কত দেওয়া আছে? 37। আর সাইন আর মানে নিচে আর এর ভ্যালু কত দেওয়া আছে? 24। এবার ওই লিস্টটা দেওয়া থাকবে 37 আর 24, তাই তো? এই যে দেখে নাও আমার লিস্টে যা আছে তা সেটার সাথে বইটা মিলাও, মোটামুটি একটু মিল হবে, একটু আলাদা হলেও কোনো ব্যাপার না। 37 এর ভ্যালু কত দেওয়া আছে তোমাদের বইতে? 60, মানে 2 ডিজিট অব্দি দেওয়া আছে। আর আর একটা কত? 24। 24 এর ভ্যালুটা
এই যে দেখো এখানে নিচের দিকে দেওয়া আছে 24 এর ভ্যালুটা কত দেওয়া আছে, 0.40। কি বুঝলে তো? তো তোমাকে এগুলা ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তুমি এখানে কি করলা, সাইন সাইন 34 এর ভ্যালু লিখে দিলা, sin 24 এর ভ্যালু লিখে দিলা, তারপরে এটাকে সলভ করে তুমি যেটা ভ্যালু আসলো সেটাকে বের করে নিলা। কি পারবা তো এটা? উপরে ইনসিডেন্স রাখবা, নিচে কিন্তু রিফ্রাকশন রাখবা। আচ্ছা, এবার এখানে থেকে চলে আসি, এবার একটু আরো বেশি একটু কমপ্লেক্সিটিতে ঢুকি। তোমাকে জিজ্ঞাসা করলো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট হয় না কেন? মনে করো 1.50 সেন্টিমিটার বা 1.50, কি বলবো, 1.50 ডিগ্রি। কথাটা বুঝতে পারছো আমার? এরকম কোনো ইউনিট কেন হয় না? কারণ দেখো, যদি মনে করো আমি বলি sin 34, এই অ্যাঙ্গেলেরও কি বার করছি সাইন, এই অ্যাঙ্গেলেরও কি বার করছি সাইন। তো এখানে ডিগ্রি কাটাকাটি হয়ে যাবে কি না? বোঝা যাচ্ছে তো? বা এখানে যদি সেন্টিমিটার থাকতো, এখানে যদি সেন্টিমিটার থাকতো, তাহলে কি হয়ে যেত, ওগুলো কাটাকাটি হয়ে যেত। তো যেহেতু দুটো সিমিলার কোয়ান্টিটির রেশিও এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই ওদের কোনো ইউনিট হয় না। তাহলে এটাও একটা ভালো কোয়েশ্চেন। এখান থেকে এখান থেকে তাহলে এটা কি, এটা শুধু একটা পিওর নাম্বার, জাস্ট এটা পিওর নাম্বার। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস শিখাই। আমি যদি তোমাকে বলি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কি দিয়ে ডিনোট করা হয়, এন দিয়ে, তাই তো? তাহলে তোমাকে বললো এয়ার থেকে ওয়াটারের মধ্যে লাইট ঢুকছে, তাহলে তুমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন বার করতে চাও, তাহলে এন এর এই দিকে লিখতে হবে এয়ার, এই দিকে লিখতে হবে ওয়াটার। এটা বুঝতে পারলা কিনা বলো? বা শর্টে এন এর এই দিকে লিখতে হবে এ, এই দিকে লিখতে হবে ডব্লিউ। লিখলে তাহলে তুমি বোঝানো যাচ্ছে যে লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, লাইটটা এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে। তুমি যদি এরকম লেখো এন, এই দিকে ওয়াটার, এই দিকে এয়ার, তার মানে লাইটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে। আচ্ছা, এইবার তোমাদের এই বইতে এয়ার আর ভ্যাকিউমকে সেম হিসাবে কনসিডার করেছে। কি বললাম? এয়ার আর ভ্যাকিউমকে সেম হিসাবে কনসিডার করেছে। মানে এয়ার থেকে ওয়াটারে ঢোকা মানে যা, ভ্যাকিউম থেকে ওয়াটারে ঢোকা মানেও তাই। বুঝা গেল ব্যাপারটা? তার কারণ হচ্ছে এয়ারে লাইটের স্পিড হচ্ছে 2.99 2.9973 আই থিঙ্ক, বা 72 মিটার পার সেকেন্ড। আর ভ্যাকিউমে, না, এয়ারে হচ্ছে 70, আর ভ্যাকিউমে হচ্ছে 2.9972 বা 73 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স অত বেশি নাই কিন্তু, হ্যাঁ কি না? মানে পয়েন্ট 0.0002 এর ডিফারেন্স। তো ওটাকে নেগলেক্ট করেছি। এয়ার এর মধ্যে এয়ার মানে আর ভ্যাকিউম মানে তাই একই হিসেবে কনসিডার করেছে, যেহেতু এয়ার আর লাইটে এয়ার আর ভ্যাকিউমে লাইটের স্পিড প্রায় একই, খুবই কম ডিফারেন্স। ভ্যাকিউমে 0.002 মিটার পার সেকেন্ড বেশি। তো সেই জন্য ওটাকে কি করেছে বললাম, ইগনোর করেছে। এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, তো মনে করো আমি যদি এয়ার অর ভ্যাকিউম থেকে ধরো গ্লাসে যাচ্ছে, ওটাকে আমি এভাবেও লিখতে পারি, এন নিচে শুধু গ্লাস, মানে এই দিকে কিছু লিখলাম না,
এইদিকে কিছু না লেখা মানে ওখানে কি আছে, এয়ার অর ভ্যাকিউম আছে। এইটুকুনি বুঝতে পারছো তো ব্যাপারটা। কিন্তু যদি কোনো দুটো এয়ার বা ভ্যাকিউম বাদ দিয়ে অন্য মিডিয়াম হয় তাহলে মেনশন করতেই হবে। ধরে নাও তোমাকে বললো ওয়াটার থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে তোমাকে ওয়াটার আর গ্লাস দুটোই মেনশন করতে হবে। খালি এয়ার আর ভ্যাকিউম থাকলে এয়ার আর ভ্যাকিউমকে মেনশন না করলেও চলবে, করলেও কোনো ভুল নেই। বুঝতে পারলে তো ব্যাপারটা। তাহলে চলে আসো হচ্ছে, মানে মোট কথা তুমি এন এর দুই দিকে দুটো জিনিস রাখবা, তাহলে বোঝানো যাচ্ছে যে কোন তোমার কোথা থেকে কোথায় লাইটটা যাচ্ছে। তারপরে চলে আসো, এখান থেকে একটা খুব ভালো কোয়েশ্চেন দিতে পারে যে the refractive index of a medium gives an indication of the light bending ability of that medium। আচ্ছা, ভালো করে শুনবা জিনিসটা, তোমরাই অ্যান্সার দিবে আমার। আমি বললাম এন গ্লাস, আর আমি বললাম এন ওয়াটার। এইদিকে কিছু লিখলাম না মানে, লিখলাম না মানে এইদিকে কি আছে, এয়ার অর ভ্যাকিউম, তো আমি কিছু লিখলাম না। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, ধরো আমি তোমাকে বললাম 1.1.86, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার আমি বললাম 1.60। তাহলে কার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি? গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, হ্যাঁ কি না? আর ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। শুনছো তো জিনিসগুলো? তাহলে তোমাকে বলতে হবে গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম দেন ওয়াটার। বোঝা গেল? ওয়াটার হচ্ছে লেস ডেন্স, গ্লাসের কম্পারিজনে বলছি আমি, মানে গ্লাসের। এবার তাহলে তোমাকে বলো, আমাকে বলো, মনে করো এটা একটা রিফ্র্যাক্টিং সারফেস, এইখানে আছে মনে করো গ্লাস, আর এইখানে আছে মনে করো ওয়াটার। এইটা, এখানে আমি একটা নর্মাল ড্র করছি, এইখানেও একটা নর্মাল ড্র করছি, এখানেও যে অ্যাঙ্গেলে লাইট ইনসিডেন্ট হলো মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ইনসিডেন্ট হলো, ওয়াটারেও মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো, ওয়াটারেও মনে করো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো। তাহলে আমাকে বলো তো, গ্লাসে লাইটটা বেশি বেঁকে যাবে না ওয়াটারে লাইটটা বেশি বেঁকে যাবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখে বলো। গ্লাসে লাইটটা বেশি বেঁকে যাবে, মনে করো এতটা বেঁকে গেল, কত কাছে চলে আসলো দেখলা। ওয়াটারে মনে করো এতটা বেঁকে গেল, মানে একটু কাছে আসলো, দেখো কোনটাতে বেশি বেঁকে যাচ্ছে, গ্লাসে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ভ্যালু দেখে তুমি কি কি বলতে পারছো, কে বেশি ডেন্স, কে কম ডেন্স, হ্যাঁ কি না? আর কোনটাতে বেন্ডিং বেশি হবে আর কোনটাতে বেন্ডিং কম হবে। কিন্তু দুটোতেই কি কমন, দুটোতেই কোথা থেকে মানে লাইট আসছে সেটা কমন, এখানেও এয়ার অর ভ্যাকিউম থেকে, এখানেও এয়ার অর ভ্যাকিউম থেকে। তুমি এটা বুঝতে পারলা কিনা বলো। এখন কিন্তু আমরা আরো কমপ্লেক্সিটিতে ঢুকছি। তাহলে এখানে চলে আসছো, আচ্ছা পল্লবী এত ক্লাস বাদ দিচ্ছে কেন গো? বকা করে তো আমার কাছে। দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস ইজ গ্রেটার দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। তার মানে হচ্ছে, এখানে এখনই শিখালাম যে লাইট রেস বেন্ড মোর অন পাসিং ফ্রম এয়ার ইনটু গ্লাস দেন ফ্রম এয়ার ইনটু ওয়াটার। গ্লাসে বেশি বেন্ড হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা দিয়ে এমসিকিউ দেবে। তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া থাকলেও বললো যে ইন হুইচ কেস the bending of light will be more or refraction will be more। আচ্ছা তাহলে এবার এই কোয়েশ্চেনটা দেখো, তোমাকে বললো কি যে যে কোনো একটা সাবস্টেন্স এক্স ওয়াই জেড কিছু একটা দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া আছে 72 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন দেওয়া আছে 40 ডিগ্রি, আর তোমাকে 72 ডিগ্রির সাইনের ভ্যালু দেওয়া, 40 ডিগ্রির সাইনের ভ্যালু দেওয়া, তো তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে বললো। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন মানে কি সাইন আই বাই সাইন আর। এবার সাইন আই, তার মানে সাইন 72 ডিগ্রি, ইয়েস অর নো? আর বাই সাইন আর, তাহলে সাইন আর এর ভ্যালু কত বলেছে, 40 ডিগ্রি। এবার তোমাকে ভ্যালু গুলো এখানে দেওয়া আছে কি দেওয়া নেই বলো?
বা তোমাকে একটা চার্ট দিয়ে দেবে পরীক্ষায়, তাহলে সাইন 72 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.951 বাই সাইন 40 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.642। এটাকে সলভ করবা, সলভ করলে মোটামুটি তোমার কত আসবে অ্যান্সার, কত দেওয়া আছে 1.48, 48 বলতে হয় না, 1.48 তোমার অ্যান্সার আসবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সলিউশন এগুলার সলভ কিন্তু তোমাকেই করতে হবে, এগুলা জন্য কোনো ক্যালকুলেটরও নাই, তোমাকে কষ্ট করে ডিভাইড করে বের করতে হবে, কাটাকাটি করবা, আগে ছোট করে দিবা, করে নিয়ে বের করবা। তোমার যদি 1.48 না আসে, কি রে তোর এই রেজাল্টটা কত আসলো, মনে করো লাস্টে 5 মিনিটে বা কোনো একটা টাইমে তুমি একটু লুজ গার্ড পেলা, তুমি জিজ্ঞাসা করলা তোমার পিছনে যে আছে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর ভ্যালুটা কত আসলো, ও বললো 1.52, তোমার আসছে 1.48, গেল কি কারটা ঠিক, এবার কি ঠিক করছে, কিন্তু খুব মুশকিল এগুলা, নিজে যেটা করবা সেটাই রাইট আনবা, আর ওটা শুনে তখন কিন্তু গোটা ক্যালকুলেশন তোমাকে আবার করতে হবে, ওগুলা করার দরকার নাই, নিজে যেটা করবা। বা যদি মনে করো এটা যদি বলে যে ওর আসছে 1.52, তোমার আসছে 1.50, তাহলে বাবা ঠিক আছে, কাছাকাছি হলো তো একদম, কিন্তু অনেকটা যদি ডিফারেন্স হয়ে যায়, ও 1.52 তোমার 1.48, এটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেল, যেটা তুমি করবে সেটাই ছেড়ে করে দিয়ে আসবা। আচ্ছা যাই হোক, আর আমি এখনই কি শিখালাম, যে ধরো না এআর থেকে ক্লাসে যাচ্ছে, তাহলে এই যে এইভাবে লিখতে হয়, বা শর্টে কি এর নিচে এ বা জি লিখ, কিন্তু আমরা এখনই একটু পরেই দেখবা যে এআর বা ভ্যাকিউম থাকলে ওটাকে মেনশন না করলেও চলে, তাহলে এই জায়গাটা একটু একটু জাস্ট আন্ডারলাইন করে রাখো এগুলো। আচ্ছা, এতক্ষণ আমরা অ্যাঙ্গেল দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছিলাম, সাইন দিয়ে, ইয়েস অর নো? এখন আমরা স্পিড দিয়ে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করা শিখবো। কি দিয়ে বার করা শিখবো? স্পিড দিয়ে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আরো একটা ইয়ে হয়, ফর্মুলা হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আরো একটা ফর্মুলা হয়, যে স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2। এই যে কিভাবে লিখবো, এন লিখবো, এন এর এই পাশে রাখবো মিডিয়াম 1, এই পাশে রাখবো মিডিয়াম 2, মানে কি লাইট মিডিয়াম 1 থেকে মিডিয়াম 2 তে যাচ্ছে, কিন্তু তোমাকে পরীক্ষার সময় বললো যে উল্টা বের করতে, বললো যে মিডিয়াম 2 থেকে মিডিয়াম 1 এ যাওয়ার সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করো, তখন কিন্তু এই ভ্যালুটা উপরে দিবা আর এই ভ্যালুটা নিচে দিবা, কিন্তু বোঝা গেল, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন ভালো করে পড়বা, হ্যাঁ কি না? when water enters into guard cell then stomata close, এটা ছিল তোমাদের পিরিয়ডিক টেস্টের অ্যাসারশন রিজন, আর তোমরা ওটা ঠিক মানে রিজনটা ঠিক লিখে আসছো, যখন গার্ড সেলে জল ঢোকে তখন স্টোমাটা ক্লোজ হয় না ওপেন হয়? এনিওয়ে, তো তোমাকে আমি বললাম হচ্ছে এইখানে একটু দেখে নাও, আমি তোমাকে বললাম এয়ার এর মধ্যে লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বুঝলা? আর ওয়াটারের মধ্যে ওয়াটারের মধ্যে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এয়ার থেকে ওয়াটারে যখন লাইট ঢুকছে, মনে করো এটা এখানে আছে এয়ার, এখানে আছে মনে করো ওয়াটার, তাহলে এয়ার থেকে লাইট যখন তোমার ওয়াটারে ঢুকছে, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বার করতে হলে এখানে তোমাকে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের আর দরকার নেই, তোমার এবার দরকার লাইটের স্পিডের ভ্যালুগুলো, কি দরকার? লাইটের স্পিডের ভ্যালুগুলো। তাহলে কোথা থেকে কোথায় আসছে, আমি বললাম এয়ার থেকে ওয়াটারে আসছে, তাহলে মিডিয়াম 1 হয়ে গেল এয়ার, ইয়েস অর নো? মিডিয়াম 2 হয়ে গেল ওয়াটার, তাহলে ওপরে এয়ারের ভ্যালুটা রাখবা, এয়ারের ভ্যালু কত 3 × 10⁸, আর নিচে হচ্ছে 2 × 10⁸। তো 10⁸, 10⁸ কাটাকাটি হয়ে গেল, 3 কে 2 দিয়ে ডিভাইড করলে 1.5 হয়, আর কোনো ইউনিট কিন্তু হবে না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট হয় না, সেটা আমি শিখাইছি। কিন্তু যদি তোমাকে এবার উল্টাটা বলতো, যে যদি বলতো যে ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, বুঝা গেল,
তাহলে তোমাকে কিন্তু উপরে নিতে হতো তখন উল্টাটা। হ্যাঁ, তখন তোমাকে উপরে নিতে হতো 2 × 10⁸, নিচে নিতে হতো 3 × 10⁸। তাহলে 2 কে 3 দিয়ে ডিভাইড করলে মোটামুটি 0.6 এরকম হয়। তখন কিন্তু এটাও চেঞ্জ করে দিতে হবে। মিডিয়াম 1 তখন হয়ে গেল ওয়াটার, বুঝলা? আর মিডিয়াম 2 তখন হয়ে গেল এয়ার, মানে বুঝাচ্ছে ওয়াটার থেকে এয়ারের লাইটটা যাচ্ছে। বিষয়গুলো কিন্তু ফুটিয়ে পড়তে হবে কোয়েশ্চেনে, কোনো কঠিন কিছু নাই। তোমরা মেন যেটা ভুল করো ওটা কোয়েশ্চেনটা ঠিক করে পড়ো না। এন মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই যে আমি কি শিখালাম, এন এর দুই পাশে দুটা জিনিস লিখতে হয়। এন মানেই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এইদিকে লেফট সাইডে রাখবা কোন মিডিয়াম থেকে আসছে, লেফট রাইট সাইডে রাখবা কোন মিডিয়ামে যাচ্ছে। ব্যাস, ওটাও আগেরটা তো এটা তো সেমই। তাহলে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এইটাও একটু মনে রাখো যে the refractive index of medium 2 with respect to the medium 1 is equal to the ratio of speed of light in medium 1 to speed of light in medium 2। সে তুমি এটা পরীক্ষার সময় এটা তুমি নিজের মতো করে লিখে আসো না, তুমি ওটা কোনো ম্যাটার করে না, তুমি এটা ভালো করে মনে রাখো। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর কিন্তু দুটো জিনিস শিখলাম আমরা। আচ্ছা, এবার চলে আসো সিম্বল গুলো কিভাবে কিভাবে শিখতে হয়, কিভাবে লিখতে হয়। আমি বলছি যে when light is going from one medium। আচ্ছা, এবার আমি তোমাকে কি শিখালাম যে যদি একটা মিডিয়াম এয়ার অর ভ্যাকিউম হয়, এদিকে দেখছো তো সবাই? যদি একটা মিডিয়াম এয়ার অর ভ্যাকিউম হয় আর একটা মিডিয়াম যদি মনে করো ওয়াটার হয়, তাহলে তুমি যদি এয়ার অর ভ্যাকিউম এইদিকে না লেখো তাও চলবে। বুঝা গেল? যদি একটা মিডিয়াম এয়ার অর ওয়াটার ভ্যাকিউম হয় আর একটা মিডিয়াম যদি গ্লাস হয়, বুঝা গেল, তাহলে তুমি এয়ার অর ভ্যাকিউম না লিখলেও চলবে। কিন্তু যদি একটা মিডিয়াম ওয়াটার হয় আর একটা মিডিয়াম যদি গ্লাস হয়, বুঝা গেল, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই দুটোই লিখতে হবে। ওটাই এখানে লেখা আছে, আদার দেন ভ্যাকিউম অর এয়ার হলে তোমাকে দুটোই লিখতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেনশন করার সময়। মানে কোথা থেকে কোথায় লাইটটা যাচ্ছে সেটা মেনশন করতে হবে। তো when light is going from one medium to another medium, then the value of refractive index is called, এটাকে তখন বলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যদি এই যে এই ভ্যালু গুলো বের করো, এগুলোকে কি বলে? রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যদি এগুলো বের করি আমরা, এগুলো, হ্যাঁ, আর যদি আমরা এয়ার অর ভ্যাকিউমের রেসপেক্টে বের করি, এই যে এগুলো, এয়ার অর ভ্যাকিউমের রেসপেক্টে যদি বের করি, এই যে এগুলো, তখন এগুলোকে বলে অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তখন এগুলোকে কি বলে? অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি বললাম আবার মন দিয়ে শোনো, যদি এয়ার আর ভ্যাকিউম এর রেসপেক্টে কোনো মিডিয়ামের বের করি তাহলে ওগুলো হচ্ছে অ্যাবসোলিউট। কিন্তু যদি কোনোটাই দেখো এয়ার বা ভ্যাকিউম না, একটা ওয়াটার একটা গ্লাস, তখন যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করি ওগুলোকে বলে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কি পারবা তো? তো রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে তোমাকে সবই মেনশন করতে হবে। দেখে নাও এক্সাম্পল, দুটো সাবস্ক্রিপ্ট, কোনটা ওয়াটার থেকে গ্লাসে না গ্লাস থেকে ওয়াটারে ঠিক করে মেনশন করে দিতে হবে। এগুলোর নিচে আন্ডারলাইন করো, এগুলোর নিচে আন্ডারলাইন করো, পড়বা কিন্তু এগুলো ভালো করে। আর এখনই কি শিখালাম যে যদি এয়ার বা ভ্যাকিউম দিয়ে ব্যাপারটা হয় তাহলে ওটাকে কি বলে? অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তোমরা ইয়ে করছো না কেন, রিপ্লাই দিচ্ছ না কেন, কি বলো? তখন বলে অ্যাবসলিউট। আর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেগুলো বললাম সেটা ভালো করে এই ভিডিওটা, আজকের ভিডিওটা বাড়িতে গিয়ে আবার দেখবা কিন্তু। হয়েছে এগুলো লেখা? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে আমি কি বললাম, এই কথা বলো না তো।
আমি কি বললাম যে যদি ভ্যাকিউম থেকে গ্লাসে যায় বা ভ্যাকিউম থেকে ওয়াটারে যায় বা যেখানেই যায়, ভ্যাকিউম আর এয়ার থাকলে সেটা কি, আমি এই যে দেখো এইদিকে লেখা নেই, দেখো বুঝা গেল যে the light going from vacuum into glass, the absolute refractive index of glass is represented as n শুধু গ্লাস, লেফট সাইডে ভ্যাকিউম লেখা নাই। ও মেন বলেছে নট অ্যাজ ভ্যাকিউম এন গ্লাস, এরকম লেখার দরকার নেই। মানে ভ্যাকিউমটা বা এয়ার না লিখলেও চলবে, শুধু এন আর ডান দিকে গ্লাস লিখলেই বোঝা যাবে তার মানে লাইটটা ভ্যাকিউম থেকে গ্লাসে যাচ্ছে। কি পরীক্ষার সময় বুঝতে পারবা তো এটা? আবার তোমাকে পরীক্ষায় দিল যে এন ওয়াটার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1.58, তার মানে কোথা থেকে কোথায় লাইটটা যাচ্ছে? এয়ার আর ভ্যাকিউম থেকে লাইটটা ওয়াটারে যাচ্ছে। এইদিকে কিছু লেখা নাই মানেই ভাববা কি এয়ার বা ভ্যাকিউম আছে। এবার চলে আসো হচ্ছে এন গ্লাস বা এন জিও লিখতে পারো। আর এখনই আমি তোমাদেরকে শিখালাম যে ভ্যাকিউম আর এয়ারকে সেম কনসিডার করা হয়। কেন? কারণ ভ্যাকিউমের মধ্যে লাইটের স্পিড 2.9979 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এয়ারে কত 2.9970 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে লাস্টে 79, এখানে লাস্টে 70, তার মানে কত ডিফারেন্স হলো? মাত্র 0.0009 এর ডিফারেন্স হলো। হ্যাঁ কি না? 79 থেকে 70 মাইনাস করো, কত হয়? 9 হয় কি না? আর সামনের এগুলোতে জিরো বসায় দাও, এগুলো তো মাইনাস হয়ে যাবে। তাহলে সেই জন্য যেহেতু এয়ার আর ভ্যাকিউমের মধ্যে লাইটের স্পিডের ডিফারেন্স খুবই কম, তাই ওটাকে নেগলেক্ট করা যেতে পারে। যে দা এক্সাক্ট স্পিড, এটা এখান থেকে রিফ্র্যাক্টিং উই ক্যান, এই যে উই, এই লাইনটা আন্ডারলাইন করো, উই ক্যান অলসো ট্রিট এয়ার অ্যাজ ইফ ইট ওয়্যার ভ্যাকিউম। মানে এয়ার আর ভ্যাকিউমকে সেম কনসিডার করা যেতে পারে। এটাকে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে তাহলে দেখো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স এখনই কি শিখালাম, ভ্যাকিউম থেকে যখনই কোনো কিছু লাইট যায়, ঠিক না? তাহলে আমি বলতে পারি ভ্যাকিউম আর এয়ার যেহেতু সেম, তাহলে এয়ার থেকে লাইট যাওয়াকেও আমি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলতেই পারি। ইয়েস অর নো? তাহলে আমরা যেরকম ভ্যাকিউমকে মেনশন করছিলাম না, তাহলে আমাদের কি এয়ার কেও মেনশন করার দরকার আছে? নেই। তাই দেখো এখানেও এন গ্লাসই লেখা আছে, এয়ার কে মেনশন করা নেই। বুঝলা ব্যাপারটা তো? দাঁড়াও, একটু ওয়েট করো, স্টার্ট করি। ম্যাথ মনে কেন রাখবা? ম্যাথ তুমি ফর্মুলা মনে রাখবা, ম্যাথ তো তোমার ক্যালকুলেশন করার এবিলিটির উপরে ডিপেন্ড। ম্যাথ সাবজেক্টে কতগুলো ফর্মুলা, এখানে আবার ফর্মুলা নাও, চলে আসো। আহ তোমাকে ধরো বলা হলো এগুলো জিনিস নিজেরা পড়বা, এই জাস্ট এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে স্পিড অফ লাইট দিয়ে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ফর্মুলা, কথা বলুন না তো। তো তোমাকে বলা হলো এই যে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে এন জি, তার মানে এই দিকে কি আছে? এয়ার অর ভ্যাকিউম, ওটার রেসপেক্টে তোমাকে বলবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস, তার মানে কোথা থেকে গ্লাস? এয়ার অর ভ্যাকিউম থেকে গ্লাসে লাইটটা যাচ্ছে। তো এয়ারে তোমাকে কিন্তু এইদিকে এয়ার বা ভ্যাকিউম না বলা থাকলে ওপরে কিন্তু এয়ার বা ভ্যাকিউমেরই মানে ভ্যালুটা দিতে হবে। ওটা কিন্তু পরীক্ষায় কনফিউজ হয়েও না। তাহলে উপরে নিলা 3 × 10⁸, নিচে গ্লাসের দেওয়া থাকবে, মানে কোয়েশ্চেনে মেনশন করা থাকবে, হ্যাঁ, গ্লাসে স্পিড হচ্ছে 2 × 10⁸। তাহলে 10⁸, 10⁸ কাটাকাটি হয়ে গেল, 3 কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স পেয়ে গেলাম 1.5। এই বোল্ড করে লাইনটাতে কি লেখা আছে? কিছুই না, ওই একই জিনিস রিপিট করে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস ইজ 1.5, মানে হচ্ছে এয়ার আর ভ্যাকিউম থেকে লাইটটা গ্লাসে ঢুকছে, এটা বলা।
What do you mean by saying that the refractive index of glass is 1.5? তোমাকে এই অ্যানসারটা লিখতে হবে that the ratio of speed of light in air or vacuum to speed of light in glass is equal to 1.5. So এবার তোমাকে বললো যে লাইট স্যাম্পল প্রবলেম দিয়েছে, লাইট এন্টার্স ফ্রম এয়ার ইনটু গ্লাস প্লেট হ্যাভিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 দেওয়া আছে, আর ভ্যাকিউমে লাইটের স্পিড দেওয়া আছে। তোমাকে গ্লাসে লাইটের স্পিড বার করতে বললো। তাহলে তোমাকে এখানে বলা আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, এইভাবে লিখবা NG ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার অর ভ্যাকিউম বাই স্পিড অফ লাইট ইন গ্লাস। এবার NG এর ভ্যালুটা দেওয়া আছে কত, 1.5 বা 1.50। স্পিড অফ এয়ার অর গ্লাসের, এয়ার অর ভ্যাকিউমের স্পিড অফ লাইটের ভ্যালু তুমি জানো 3 × 10⁸। নিচেরটা তুমি জানো না, স্পিড অফ গ্লাসটা তুমি জানো না, স্পিড অফ লাইট ইন গ্লাসটা তুমি জানো না, এটা তোমাকে বের করতে হবে। তাহলে গ্লাসটাকে এইদিকে নিয়ে যাও আর 1.5 কে এখানে নিয়ে আসো। তাহলে স্পিড অফ গ্লাস, স্পিড অফ লাইট ইন গ্লাস, দেখছো তো এইদিকে স্পিড অফ লাইট ইন গ্লাস, যখন আমি বোর্ডে করব কিছু তখন বোর্ডের দিকে তাকাবো, বইয়ের দিকে না। 3 × 10⁸ বাই 1.5। তাহলে 1.5 কে যদি আমি এখানে পয়েন্টটাকে তুলি তাহলে উপরে একটা 10 আসবে, ইয়েস অর নো? এবার 3 কে 15 দিয়ে কাটো হবে 5, 5 কে 10 দিয়ে কাটো তখন কত হবে 2। তাহলে কত হলো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল স্পিড অফ লাইট ইন গ্লাস। হ্যাঁ, এটাতে ইউনিট আসবে কারণ স্পিডের তো একটা ইউনিট হয় মিটার পার সেকেন্ড, এটাতে কিন্তু ইউনিট আসবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কোনো ইউনিট হয় না, কিন্তু স্পিডের তো ইউনিট হয়। কি পারবা তো এটা? স্যাম্পল প্রবলেম 1টা বুঝাই দিলাম। আচ্ছা এবার চলে আসো, দেখো এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। এয়ার টু এয়ার অর ভ্যাকিউম টু এয়ার হচ্ছে 1.003, 1.0003, ভ্যাকিউম টু আইস 1.31, ভ্যাকিউম টু ওয়াটার 1.33, এরকম করে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। স্যার এয়ার টু এয়ার হলে কত হবে বলো? এন এয়ার, এয়ার টু এয়ার, তাহলে এয়ারে স্পিড অফ লাইট হচ্ছে 2 × 2 পয়েন্ট, দাঁড়াও দাঁড়াও, ও অ্যাকচুয়ালটা নেই, হ্যাঁ, 2.9970 × 10⁸, তাই তো? আর এয়ার টু এয়ার বলেছে, তার মানে নিচেও স্পিড অফ লাইট ইন এয়ারই নিব, 2 × 9970 × 10⁸, তাহলে উপরের ভ্যালু আর নিচের ভ্যালু সেম সেম, তাহলে কাটাকাটি হয়ে ওভারঅল কত হলো 1 হলো, তাই তো? তাহলে স্যার এখানে 1.0003 কেন দেওয়া? কারণ এটা ভ্যাকিউম থেকে এয়ারে গেছে, তার কোথা থেকে কোথায় গেছে? ভ্যাকিউম থেকে এয়ারে গেছে, তাই একটু ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। এবার ভ্যাকিউমে স্পিড কত? ভ্যাকিউমে স্পিড হচ্ছে 2.9979 × 10⁸, আর এয়ারে কত 2.9970 × 10⁸। তো 10⁸, 10⁸ কাটাকাটি হয়ে গেল, কিন্তু এইটা দিয়ে ডিভাইড করলে তোমার এই ভ্যালুটা আসে। বুঝা গেল? একটু 1 এর থেকে একটু বেশি হবে। কত বেশি? 0.0003 বেশি। অবশ্যই ভ্যাকিউম থেকে এয়ারে মানে উপরেরটা ভ্যাকিউম, নিচেরটা এয়ার। বুঝলে তো জিনিসটা? তাই এই যে শুধু প্রথমটাই, ফার্স্ট কেসটাই খালি একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু বাকিগুলো সবই কিন্তু ভ্যাকিউম টু আইস, ভ্যাকিউম টু ওয়াটার, ভ্যাকিউম টু অ্যালকোহল, ভ্যাকিউম টু সালফিউরিক অ্যাসিডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে। এবার স্যার আলাদা আলাদা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা কেন? তার কারণ হচ্ছে নেচার অফ দ্য মেটেরিয়াল অফ দ্য মিডিয়াম, ইয়েস অর নো? নিশ্চয়ই আইসের নেচার, ওয়াটারের নেচার, অ্যালকোহলের নেচার সবার আলাদা আলাদা, তাই ওদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও আলাদা আলাদা। এবার কারণ কি? ধরে নাও আমি তোমাকে বললাম এখানে একটা, এদিকে দেখো, এখানে একটা মিডিয়াম আছে, এইখানে আছে মনে করো কেরোসিন,
ধরো না এখানে কেরোসিন আছে, এখানে ভ্যাকিউম আর এয়ার আছে, তাহলে এইখানে লাইটের যা স্পিড হবে কেরোসিনের লাইটের স্পিড অনেক কমে যাবে, ইয়েস অর নো? তো এখানে ওয়েভলেন্থ কমে যাচ্ছে, সেই জন্যই the refractive index values have been obtained by using না ওটা পরে বলছি। কারণ ওদের স্পিড গুলো কমে যাচ্ছে, তাই এটা আমরা আগের দিনও করেছি, স্পিড কমে যাওয়ার জন্যই রিফ্র্যাকশন হয়। তো এইখানে যে ইয়েটা দেওয়া আছে, চার্টটা দেওয়া আছে, এটা কোন লাইট? এটা ইয়েলো কালারের লাইট। এই লাইটটা কিভাবে প্রডিউস করা হয়? সোডিয়ামকে বার্ন করে, তাই ইয়েলো সোডিয়াম লাইট। এটা সানলাইট না, এটা ইয়েলো সোডিয়াম লাইট। হ্যাঁ, আর ইয়েলো সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 5.89 ন্যানোমিটার, অর 5.89 ইন্টু 10⁻⁻7 মিটার। এটা মনে না রাখলেও চলবে, বুঝলা? এই পার্টটা মনে না রাখলেও চলবে, তুমি এটা একটু দেখে রেখো বাবা। কারণ দেখা গেলো পরীক্ষায় তোমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা দেওয়া থাকলো না, বললো যে ভ্যাকিউম থেকে কেরোসিনে এয়ার যাচ্ছে, কেরোসিনের স্পিড বার করো, কিন্তু তোমাকে কেরোসিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা দেওয়া নেই কোয়েশ্চেনে। তখন কি করবা? এর ওর কাছ থেকে শুনবা, এটা একটু মুখস্থ করে নেবো। আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট কয়েকটা সবগুলো মনে না রাখলেও ইম্পর্টেন্ট কয়েকগুলো মনে রাখো। তোমার হচ্ছে আইসেরটা মনে রেখো, আইস, ওয়াটার, অ্যালকোহল, কেরোসিন, টারপিন তেল, আর এইদিকে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড মনে রেখো, আইস, ওয়াটার, অ্যালকোহল, কেরোসিন, টারপিন তেল আর ডায়মন্ড। হ্যাঁ, আচ্ছা এইবার আমাকে একটা জিনিস বলবা এখানে সবাই, এটা এখন যেটা ডিসকাশন করছি এটার উপরে পরের ডিসকাশনটা ডিপেন্ড করছে। আমি তোমাকে বললাম ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33, অন্যদিকে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.42। এটা কি ডিনোট করছে? কোনটাতে লাইট বেশি রিফ্র্যাক্ট হবে, বেশি বেঁকে যাবে কোনটাতে? ডায়মন্ডে। যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটাতে লাইট বেশি বেঁকে যাবে। মনে করো লাইট যখন ভ্যাকিউম থেকে ওয়াটারে ঢুকছে তখন যতটা না বেঁকবে, বোঝা গেল? লাইট যখন ভ্যাকিউম বা এয়ার থেকে ডায়মন্ডে ঢুকবে তখন অনেক বেশি বেঁকে যাবে, বোঝা গেল? এখানে কতটা বেঁকিয়েছি দেখো, এখানে একটু গ্যাপ বেশি আছে, হ্যাঁ কি না? আর এখানে গ্যাপ অনেক কম, তার মানে অনেকটা বেঁকে গেছে, নর্মালের অনেক কাছে চলে এসেছে। বুঝা যাচ্ছে তো ব্যাপারটা? এগুলা কিন্তু কোয়েশ্চেন দিবে। তারপরে বললো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইজ 1.33 and refractive index of kerosene is 1.44, which is denser medium, water or kerosene? অবশ্যই কেরোসিন কিন্তু ডেন্সার মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে দুটো জিনিস বলা যায়, কোনটা বেশি ডেন্স কোনটা কম ডেন্স। আমার দিকে তাকাও, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে দুটো জিনিস বলা যায়, কোন মিডিয়ামটা বেশি ডেন্স, কোন মিডিয়ামটা কম ডেন্স, আর কোনটাতে লাইটের রিফ্র্যাকশন বেশি হবে, কোনটাতে লাইটের রিফ্র্যাকশন একটু কম হবে। তাহলে এগুলোই কিন্তু দেখো এই পরের গুলোতে দেওয়া আছে। এই যে উম, এই যে এই প্যারাগ্রাফটাই আমি এতক্ষণ বুঝালাম যে না এইটা এটা এটা না। হ্যাঁ এই তো, another point to be noted that diamond has a very high refractive index of 2.4। যে উপরের এইটুকুনি কি এখনো বলা হয়নি, দাঁড়াও দেখো তো এই লিস্টে কোথাও গ্লাস আছে? স্যার গ্লাস কেন দেয়নি? গ্লাস একটা খুব ইম্পর্টেন্ট একটা মিডিয়াম, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেন দেয়নি? এটা ডেন্স ফ্লিন্ট গ্লাস দিয়েছে, হ্যাঁ ডেন্স ফ্লিন্ট গ্লাস দিয়েছে, আর এখানে ক্রাউন গ্লাস দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি বাড়িতে কাঁচ লাগিয়েছো জানলায়, হ্যাঁ, এবার তোমার বাড়ির কাচের গ্লাসের থিকনেস আর কালার আলাদা, অন্যের বাড়ির জানলার কাচের থিকনেস আর কালার আলাদা, তাহলে কি দুটা রিফ্লেকটিভ ইন্ডেক্স সেম হবে? না। গ্লাস তো অনেক রকমের হয় রে বাবা, হয় রে বাবা। কি বুঝলা এখানে কি লেখা আছে? যে ডিফারেন্ট টাইপস অফ গ্লাসেস হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশন ডিউ টু হুইচ দে হ্যাভ সামহাট ডিফারেন্ট ভ্যালুজ অফ রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস। কার কোন গ্লাসের কম্পোজিশন কি, কোন গ্লাসের মধ্যে কি কালার আছে, কোনটার থিকনেস কম কোনটার থিকনেস বেশি, সেই জন্য দেখো
এই যে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন লেখা আছে যে নো সিঙ্গেল ভ্যালু ক্যান বি গিভেন ফর দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অল টাইপ অফ গ্লাসেস। সব গ্লাসের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় না, আলাদা আলাদা গ্লাসের আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়। আচ্ছা এইবার চলে আসো হচ্ছে কি বললাম হ্যাঁ। আচ্ছা এবার এখনই কি বললাম, আহ, যদি দুটো এইদিকে তাকাও, যদি দুটো মিডিয়ামই সেম হয়, মানে আমি বললাম এন এয়ার টু এয়ার, কি বুঝলা? দুটো মিডিয়ামে কি বললাম, সেম। তাহলে কি স্পিড অফ লাইট ইন এয়ার কত, 3 × 10⁸, ইয়েস অর নো? আর বাই স্পিড অফ লাইট ইন এয়ার মানে কত, 3 × 10⁸। ওভারঅল কাটাকাটি হয়ে কত হয়, 1। তার মানে ওখানে কোনো বেন্ডিং হবে না, বুঝলা তো? নো বেন্ডিং অকার্স। 1 আসা মানে কোনো বেন্ডিং হচ্ছে না। তাহলে স্যার এই লিস্টে যে এয়ারে 1.0003 দেওয়া, 1 তো না, 1.0003, তার মানে ওটা এন এয়ার টু এয়ার না, এন কি টু এয়ার, ভ্যাকিউম টু এয়ার, কিন্তু সেই জন্য ওটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, শুধু এই ফার্স্ট কেসটাই এরকম, বাকিগুলো তুমি আম, মানে ভ্যাকিউম টু আইস ভাবতে পারো, এয়ার টু আইস ভাবতে পারো, একই ভ্যালু। ভ্যাকিউম টু ওয়াটার ভাবতে পারো, এয়ার টু ওয়াটার ভাবতে পারো, একই ভ্যালু। বুঝা গেল তো ব্যাপারটা? বাকিগুলোর ক্ষেত্রে তুমি এয়ার আর ভ্যাকিউমকে সেম হিসাবে নাও, কোনো ব্যাপার না, কিন্তু শুধু ফার্স্ট কেসটাই একটু অন্যরকম। এবার চলে আসা হচ্ছে, আর তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দিলাম। নেক্সট চলে আসা হচ্ছে দেয়ার উইল বি নো বেনি। আচ্ছা হ্যাঁ, এবার বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখে আমরা কি কি বলতে পারি, ডেনসিটি আর কতটা রিফ্র্যাকশন হবে সেটা বলতে পারি, ইয়েস অর নো? হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি, অপটিক্যালি ডেন্সার, মানে বেশি ডেন্স হবে। আর যেটা কম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা লো লো মানে কম ডেন্সার আর কি। এইবার এইখানে একটা জিনিস বোঝো, এখানে আমার এইদিকে তাকাও, অপটিক্যালি ডেন্সার, ঠিক আছে? অপটিক্যাল ডেন্সিটি আর মাস ডেন্সিটি দুটা কিন্তু আলাদা ব্যাপার। একটু ভালো করে লক্ষ্য করো, এইদিকে কেউ এখন অন্যদিকে মন দিবা না, এটা কনফিউজিং লাগতে পারে। আমি তোমাকে বললাম, মনে করো আহ ওয়াটার থেকে কেরোসিনে লাইট পাস হচ্ছে, দেখছো তো এইদিকে? ওয়াটার থেকে কেরোসিনে লাইট পাস হচ্ছে, এখানে তুমি একটা নর্মাল ড্র করো। এবার এইখানে মনে করো একটা ইয়ে দিলাম, মানে ইনসিডেন্ট রে দিলাম, ঠিক আছে? তাহলে লাইটটা এইরকম ভাবে বেঁকে গেল, তার মানে লাইটটা কোথায় চলে আসলো, নর্মালের কাছে চলে আসলো, ইয়েস অর নো? তার মানে বলতে গেলে ওয়াটার হচ্ছে রেয়ারার মিডিয়াম, কাছে চলে আসা মানে কি, ওয়াটার রেয়ারার মিডিয়াম আর কেরোসিন ডেন্সার মিডিয়াম। রেয়ারার থেকে ডেন্সারে আসলেই তো রিফ্র্যাক্টেড রেটা নর্মালের কি কাছে চলে আসে, এটা আগের দিনও পড়েছি। কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল মাস এটাকে এই যে ডেন্সার আর রেয়ারার বলা হচ্ছে, এটা অপটিক্যালি রেয়ারার আর অপটিক্যালি ডেন্সার বলা হচ্ছে, মাসের রিলেটেড না, লাইট রিলেটেড। অপটিক্যালি রেয়ারার আর অপটিক্যালি ডেন্সার, মানে অপটিক্যাল মানে কি, লাইটের রেসপেক্টে এটা রেয়ারার এটা ডেন্সার, কিন্তু মাসের রেসপেক্টে কিন্তু কেরোসিন হালকা, ওয়াটার কিন্তু ভারী, জানো? মাসের রেসপেক্টে যদি তুমি একটা গ্লাসের মধ্যে ওয়াটার আর কেরোসিন নাও, ওয়াটারটা থাকবে নিচে আর কেরোসিনটা থাকবে উপরে, জানো কি? তার মানে কেরোসিন কেরোসিন হয়ে গেল রেয়ারার, আর ওয়াটার হয়ে গেল ডেন্সার, তাই ও নিচে আছে। কিন্তু এই রেয়ারার আর এই ডেন্সার কিসের উপরে বেস করে, ওদের মাসের উপরে বেস করে। আমরা এই চ্যাপ্টারে মাসের ডেনসিটি দিয়ে আলোচনা করছি না, আমরা কি ডেনসিটি আলোচনা করছি, অপটিক্যাল ডেনসিটি নিয়ে আলোচনা করছি, মানে লাইটের রেসপেক্টে আমরা বলছি ব্যাপারটা। বুঝতে পারলো তো কথাটা?
তাই এখানে জিনিসটা দেখো যে এ এ সাবস্টেন্স হ্যাভিং, এটা তো এখান থেকে, এটা তোমরা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর এই যে এখন যেটা বললাম আমরা, আমরা যে আলোচনা করলাম এগুলো সবই ছিল মানে অপটিক্যাল ডেনসিটির মানে রেসপেক্টে, নট মাস ডেনসিটি রেসপেক্টে। সেই দিক থেকে দেখতে গেলে তো তোমার কেরোসিন বেশি হালকা। এই যে দেখো এখানে লেখা আছে কেরোসিন হ্যাভিং হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেন ওয়াটার ইজ অপটিক্যালি ডেন্সার দেন ওয়াটার। অপটিক্যালি ডেন্সার মানে কেরোসিন লাইটের রেসপেক্টে বেশি ডেন্সার ওয়াটারের থেকে, কিন্তু অ্যাকচুয়াল মাসের দিক থেকে দেখতে গেলে কেরোসিন কিন্তু কম ডেন্সার। এটা হয়ে গেল একটা। আচ্ছা এবার চলে আসো হচ্ছে, এইবার তুমি চলে আসো হচ্ছে, খুব এটা অত বেশি কিছুই না। আমি তোমাকে বললাম, এটা আমি এখানেই ড্র করি। আমি তোমাকে বললাম মিডিয়াম ওয়ান থেকে, হ্যাঁ, মিডিয়াম টু তে লাইট যাচ্ছে। এই যে মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু তে লাইট গেল, ঠিক। এবার রিফ্র্যাকশন হলো, হ্যাঁ। তুমি এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করলা, এন এম এইদিকে M1 এইদিকে M2, ঠিক আছে। ভ্যালু আসলো মনে করো 1.58। কিন্তু যদি ব্যাপারটা উল্টা হতো, ব্যাপারটা যদি মিডিয়াম টু থেকে, বুঝলা, লাইটটা যদি মিডিয়াম ওয়ানে যেত, তাহলে তোমাকে কি লিখতে হতো, এন, এইদিকে কি লিখতে হতো M2, আর এইদিকে কি লিখতে হতো M1, আর ওটা হতো আগের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার রেসিপ্রোকাল মানে 1/1.58। আগেরটা কত ছিল 1.58, কিন্তু যদি উল্টাটা করো তাহলে 1/1.58, মানে ভ্যালুটাকে রেসিপ্রোকাল করে দিতে হবে। কি বুঝতে পারলে তো ব্যাপারটা? এবার এটার ভ্যালু তোমাকে আবার বের করতে হবে। 1 কে 1.58 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 1.58, 0.63 হচ্ছে, 0.63। দেখো এটার ভ্যালু আলাদা, এটার ভ্যালু কিন্তু আলাদা। কি বললাম আগে মন দিয়ে শোনো। আগেরটাতে আমি বললাম মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু বের করার সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যা হবে, উল্টাটা যদি হয় মিডিয়াম টু থেকে মিডিয়াম ওয়ানে যাওয়ার সময় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা তার রেসিপ্রোকাল হবে। কি পারবা তো? এর বাইরে এখানে আর কিছুই সেরকম বলা নাই, এমন কোনো কঠিন কিছু এখানে বলাই নাই যে এই লাইনটা ব্র্যাকেট করো যে the refractive index of light going from medium 1 to medium 2 is equal to the reciprocal of the refractive index from light for light going from medium 2 to medium 1। কি পারবা? আর এইটার হচ্ছে তোমার ইয়েটা মানে ম্যাথমেটিক্যাল প্রুফটা, এই যে এখান থেকে। আগেরটাতে দেখো এখানে কি লেখা আছে, মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম ওয়ান বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম টু, ইয়েস অর নো? V1/V2 মানে স্পিড অফ লাইট ইন মিডিয়াম ওয়ান, এই যে ওয়ানটা আগে তাই উপরে ওয়ানটা থাকবে, টুটা পরে তাই টুটা, টু এর স্পিডটা নিচে থাকবে। কিন্তু যদি আমি উল্টাটা বলি মিডিয়াম টু টু মিডিয়াম ওয়ান যদি করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, V2/V1 করতে, V2/V1 করতে হবে কিনা? তাহলে দেখো আগেরটাতে ছিল V1 উপরে V2 নিচে, এটাতে V2 উপরে V1 নিচে। তাহলে আমি বলতে পারি V1/V2 কখন উল্টা হবে, 1/V1/V2 হলেই হবে। 1/V1/V2 মানে কি V2/V1, ইয়েস অর নো? এটাই লেট আস টেক রেসিপ্রোকাল, এই যে 1/N2/N1 ইকুয়াল টু V1/V2। তাহলে এইটাই এখানে বলা আছে, মানে তোমাকে এই যে, তোমাকে যদি তুমি বের করলা হচ্ছে N2/N1 ইকুয়াল টু V2/V1, তো এবার তুমি যদি এটাকে 1/N2/1 করে দাও, তাহলে এটাও 1/V2/V1 হয়ে যাবে কিনা?
ইয়েস অর নো? না, বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতে পারছো না। দেখো, মিডিয়াম ওয়ান থেকে মিডিয়াম টু তে যাওয়ার সময় V1/V2, ইয়েস অর নো? আচ্ছা, কিন্তু মিডিয়াম টু থেকে মিডিয়াম ওয়ানে যাওয়ার সময় V2/V1। এবার আমি, এবার দেখো তো বোথ সাইডে আমি রেসিপ্রোকাল করি, 1/N2/N2 to 1, এই যে এটাই 1 বাই করে লিখলাম। তাহলে আমাকে এই দিকেও এই গোটাটা 1 বাই করে লিখতে হবে, ইয়েস অর নো? 1/V2/V1 লিখতে হবে। এবার 1/N2 to 1 মানে, এবার 1/V2/V1 মানে কি? V1/V2, ইয়েস অর নো? এবার দেখো তো V1/V2 মানে N1 to 2 না? তাহলে আমি 1/N2 to 1 ইকুয়াল টু বলতে পারি N1 to 2, কারণ এইটা মানেই তো, এই যে এইটা মানেই তো এটা হয়, তাহলে এই ভ্যালুটাই এখানে লিখে দিলাম। বুঝলা কথাটা? তাহলে ওয়ান, মানে তোমাকে যদি মিডিয়ামটা উল্টায় দাও তাহলে তোমাকে কি করতে হচ্ছে? রেসিপ্রোকালটা বার করতে হচ্ছে 1/। এবার বোঝা গেল? ওটা মানে আমি আসল জিনিসটা তুমিও বুঝে গেছো, কিন্তু এখানে হেজাইছে এই মানে এটা দিয়ে, এটা এখান থেকে এত অব্দি, দাঁড়া এখান থেকে এত অব্দি না, আরো কিছু আছে কিনা, হ্যাঁ এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। মানে সায়েন্টিফিক প্রুফ, ম্যাথামেটিক্যাল প্রুফ দ্যাট এটা যে রেসিপ্রোকাল হয় তার ম্যাথামেটিক্যাল প্রুফ। তাহলে এই যে দেখো, এখানে যদি আমি বলি n air to glass equal to 1/n glass to air, yes or no? ওটাই বলা আছে। তো তোমার ম্যাথামেটিক্যাল প্রুফটা তুমি চাইলে মুখস্থ রাখতেও পারো, নাও রাখতে পারো। তোমাকে বললো স্যাম্পল প্রবলেম 1 এ বললো যে লাইট গ্রোয়িং ফ্রম, এদিকে দেখো লাইট গ্রোয়িং ফ্রম এয়ার টু ওয়াটার, তখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.33। কিন্তু যদি ওয়াটার টু এয়ার হয় তাহলে কি হবে? 1/1.33, ইয়েস অর নো? তো 1/1.33 ভ্যালু হচ্ছে 0.75। কি পারবা তো? স্যাম্পল প্রবলেম 2টাতে চলে আসো। তোমাকে বললো যে হচ্ছে কেরোসিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.44, টারপিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.47, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33। এটা এবার একটা কথা শোনো, কেরোসিন, টারপিন, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলার মানে হচ্ছে ভ্যাকিউম থেকে কেরোসিন, বোঝা গেল? ভ্যাকিউম থেকে কেরোসিনে যাওয়ার সময় বা ভ্যাকিউম থেকে টারপিনে যাওয়ার সময় বা ভ্যাকিউম থেকে ওয়াটারে যাওয়ার সময় লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুগুলো ভ্যাকিউমের রেসপেক্টে দেওয়া কিন্তু। এইদিকে তাকাও তো, তোমাকে কোয়েশ্চেন বলেছে কি যে কোনটাতে লাইট বেশি তাড়াতাড়ি ট্রাভেল করবে, লাইট ট্রাভেল ফাস্টেস্ট, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম সেটাতে লাইট সব থেকে বেশি তাড়াতাড়ি পাস করবে। কিভাবে স্যার, কিভাবে বুঝলাম? এই যে দেখো, মনে করো আমি তোমাকে বললাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু হুম লাইট, স্পিড অফ লাইট ইন মিডিয়াম ওয়ান বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম টু, তাই তো? আমি তোমাকে বললাম স্পিড অফ লাইট মানে হচ্ছে ভ্যাকিউম, তাই তো? ভ্যাকিউমের লাইটের স্পিড, এইদিকে তাকাও, ভ্যাকিউমের লাইটের স্পিড, কারণ সবগুলোতে মিডিয়াম ওয়ান কি হবে? ভ্যাকিউম। কিন্তু পরেরটাতে এয়ার বলো বা কেরোসিন বলো বা তারপিন তেল বলো, মানে মিডিয়াম টু তে স্পিড অফ লাইট। এদিকে তাকাচ্ছ তো? এটাতে কিন্তু স্পিড, কিন্তু এগুলো ভ্যাকিউমে এয়ারের স্পিড আমরা জানি 3 × 10⁸ হ্যাঁ। এবার আমি নিচে যে, মনে করো আমি কোনো একটা মিডিয়ামের কথা বলছি, আমি বললাম যে এটার ভ্যালু হচ্ছে আমি তোমাকে বললাম 3 × 10⁶, কথাটা বুঝলা? 3 × 10⁶, তার মানে 3 কাটাকাটি হয়ে গেল, 10⁸ কে 10⁶ দিয়ে কাটলে 10⁻² হয়, মানে 100 মিটার/সেকেন্ড, ইয়েস অর নো? 10 স্কোয়ার মানে কত? 100 হয়। কিন্তু আমি তোমাকে এবার বললাম কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড 1/স্পিড 2, স্পিড 1 তো ভ্যাকিউমের স্পিড, হ্যাঁ কি না? 3 × 10⁸। এবার পরের যে মিডিয়ামটা, এটা ধরো অন্য মিডিয়াম নিলাম, এটার ভ্যালু দিলাম আমি 2 × 10⁸। 2 × 10⁸
হ্যাঁ, এবার দেখো 2 × 10⁸ মানে এখানে হচ্ছে তোমার, এখানে মিটার পার সেকেন্ড কেন নিচ্ছি, ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তো কোনো ইউনিট হয় না। তাহলে এখানে 10⁸ 10⁸ কাটা হয়ে গেল, 3 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 1.5। তাহলে এবার ব্যাপারটা দেখো তো, 1.5 বড় নাকি 100 বড়? 100 বড়। এবার 100 বড়তে দেখো তো, 100 যখন আমরা বের করেছিলাম তখন সেকেন্ড মিডিয়ামের স্পিড ছিল 3 × 10⁶। কিন্তু যখন 1.5 বের করেছিলাম তখন সেকেন্ড মিডিয়ামের স্পিড কত ছিল, 2 × 10⁸। তাহলে 3 × 10⁶ বড় নাকি 2 × 10⁸ বড়? 3 × 10⁶ বড়। তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে লাইটের স্পিডও তত বেশি হবে। না এবার বুঝলো না? এটা আছে মানটা মিডিয়ামটা 6 পয়েন্ট আসলে। এই যে দেখো, এই জায়গাটা পড়ো, পড়লে এই জায়গাটা বুঝে যাবা। দেখো এইখানটাতে কি লেখা আছে দেখো, it is obvious from the above relation that the speed of light will be maximum in that medium which has the lowest refractive index. এটা না বুঝলে কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো কেরোসিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত দেওয়া আছে? 1.44। তারপরে কি আছে, তারপিন তেল না, তারপিন তেলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 1.47। ওয়াটারে কত? 1.33। ঠিক আছে, তা এখনই সব তোমার কনফিউশন দূর হয়ে যাবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু কেরোসিন ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বাই স্পিড অফ লাইট ইন কেরোসিন। ইয়েস অর নো? এবার এটার ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.44, তাই তো? এবার ভ্যাকিউমে আমরা স্পিড জানি 3 × 10⁸, কিন্তু কেরোসিনের স্পিড জানি না, V2 কে V2ই রাখলাম, ঠিক? এবার এটাতে আসো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন তারপিন তেল ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বাই স্পিড অফ লাইট ইন তারপিন তেল। ইয়েস অর নো? এইটার ভ্যালুটা দেওয়া আছে। তাহলে 1.47 ইকুয়াল টু, ভ্যাকিউমে আমরা স্পিড জানি 3 × 10⁸, কিন্তু তারপিন তেলে আমরা লাইটের স্পিড জানি না, V2 কে V2ই রাখলাম। এবার এটাতে আসো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ইকুয়াল টু ভ্যাকিউমে স্পিড অফ ওয়াটার লাইট বাই ওয়াটারে স্পিড অফ লাইট, তাই তো? এটার ভ্যালু দেওয়া আছে কত? 1.33। আর ভ্যাকিউমে লাইটের স্পিড জানি 3 × 10⁸, কিন্তু ওয়াটারে ধরো জানি না, V2 বার করব। তাহলে এখানে V2 বার করতে হলে V2 এইদিকে যাবে, এটা এইদিকে আসবে। ইয়েস অর নো? তাহলে V2 ইকুয়াল টু কি হয়ে গেল, 3 × 10⁸ বাই 1.44। এখানেও একই করবো, এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে। V2 ইকুয়াল টু 3 × 10⁸ বাই 1.47, আর এখানে V2 ইকুয়াল টু 3 × 10⁸ বাই 1.33। এবার আমি আমার ফোনে এগুলোর সবগুলো ক্যালকুলেশন করে দিচ্ছি। এই দেখো, সাইন্টিফিক ক্যালকুলেশনে যাই, আসো 3 ইন্টু, আসো 10⁸ ডিভাইডেড বাই 1.44। এখানে আসলো, এখানে লাইটের স্পিড আসলো 2.08 ইন্টু 10⁻, 1 2 3 4 5 6, 10⁶। বুঝলা ব্যাপারটা? আচ্ছা, এইখানে এবার 1.47
দিয়ে করলে আসছে 2.04 ইন্টু 10⁶, বুঝলা? আর যদি 3.3 ইন্টু 10⁸ কে 1.33 দিয়ে ডিভাইড করি, তাহলে আসছে 2.25 ইন্টু 10⁶। এবার দেখো 2.02, 2.04, 2.25 এই তিনটার মধ্যে কোনটা সব থেকে বেশি? লাস্টেরটা 2.25 বেশি না? তাহলে কার মধ্যে মানে লাইটের স্পিড সব থেকে বেশি হলো? ওয়াটারের মধ্যে লাইটের স্পিড সব থেকে বেশি হলো। তাহলে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম, বুঝলা, তার মধ্যে লাইটের স্পিড সব থেকে বেশি। এটা মনে রাখলেই তোমার কাজ হয়ে যাবে। এটুকুনি ক্লিয়ার হলো কিনা বলো? একদম ক্যালকুলেশন করে দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এত অবধি থাক। এইটারও কিন্তু এক্সারসাইজ করে নিয়ে আসবা, ঠিক আছে? যেহেতু সেকেন্ড পার্টটাতে তোমার একটু ক্যালকুলেশনের ব্যাপারটা বেশি আছে, এই সেকেন্ড পার্টে যেহেতু ক্যালকুলেশনের ব্যাপারটা বেশি আছে, তাই সেকেন্ড পার্টে যেই ক্যালকুলেশন গুলো পারবা না চেষ্টা করবা, না পারলে ছেড়ে দিবা, আমি এখানে করা দিব। কিন্তু বাদ বাকি গুলা কিন্তু করে আনতেই হবে। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমি পরের দিন কিন্তু দেখবো। যাও। Vamos a entender, ¿no?